সুপ্রভাত। জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আজ মার্চ মাসের 25 তারিখ, চৈত্র মাসের কৃষ্ণ একাদশী তিথিতে আজকে আমি আপনাদের নিয়ে চলেছি 500 বছরেরও বেশি প্রাচীন এক মেলা দর্শন করাতে। এই চৈত্র মাসের কৃষ্ণ একাদশী তিথিতে এই মেলা শুরু হচ্ছে, আর এই মেলা থাকবে 4 দিন। আজকে হচ্ছে মেলার প্রথম দিন। এই মেলার একটা করুণ ইতিহাস আছে, এই করুণ ইতিহাস আমি আপনাদের আজকে মেলা দেখাতে দেখাতে এবং যে মন্দির, সেই মন্দির দর্শন করাতে করাতে আপনাদের জানাবো। দেখবেন আজকের ভিডিওটা খুব ভালো হবে। আমি এখন হাওড়া ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। হাওড়া স্টেশন থেকে আমি কাটোয়া লোকাল ধরবো, যেটা 8টার সময় ছাড়বে। এই গোপীনাথ মন্দিরে আপনারা দুভাবে যেতে পারেন, একটা অগ্রদ্বীপ স্টেশন হয়ে আর একটা বেতুয়া ডহরি স্টেশন হয়ে। এই অগ্রদ্বীপ স্টেশন আপনারা হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যেতে পারেন কাটোয়া লোকাল ধরে, আর যদি আপনারা বেতুয়া ডহরি স্টেশন হয়ে যান তাহলে আপনাদের শিয়ালদা থেকে লালগোলাগামী যে কোনো ট্রেনে উঠে এই বেতুয়া ডহরি স্টেশন থেকে তারপর 17 কিলোমিটার অটো করে আপনাদের এই গোপীনাথ মন্দিরে যেতে হবে। আর এই অগ্রদ্বীপ স্টেশন হয়ে যদি আপনারা যান তাহলে আজকে আমি যাচ্ছি, কিভাবে যাচ্ছি সেটা আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আর আমার মনে হয় এই অগ্রদ্বীপ স্টেশন হয়ে যাওয়াটাই কিন্তু খুব মানে সহজভাবে আপনারা এই গোপীনাথ মন্দিরে চলে যেতে পারবেন, গঙ্গা দর্শন করতে পারবেন, খুব ভালো লাগবে জার্নিটা। হাওড়া স্টেশন থেকে আমি কাটোয়া লোকাল ধরবো, যেটা 8টার সময় ছাড়বে। এই কাটোয়া লোকাল করে আমার অগ্রদ্বীপ স্টেশন যেতে সময় লাগবে 2 ঘন্টা 40 মিনিট, আর মোটামুটি দূরত্ব হচ্ছে 130 কিলোমিটার, আর মাঝখানে 39টা স্টেশন থামবে। চলুন তাহলে আমি হাওড়া স্টেশনের একদম সামনে চলে এসেছি, এবার হাওড়া স্টেশনের ভেতরে ঢুকবো। হাওড়া কাটোয়া লোকাল 5 নম্বরে দিয়ে দিয়েছে, পিলপিল করে লোক যাচ্ছে। আজকে যেহেতু গোপীনাথের মেলা বলে আজকে কাটোয়া লোকালটা খুব ভিড় হবে। হাওড়া কাটোয়া লোকাল 5 নম্বর দেখাচ্ছে। হ্যাঁ, আজকে প্রচন্ড ভিড় অগ্রদ্বীপের মেলার জন্য। ভাল লাগে আমার ভিডিও, ভাল লাগে, ঠিক আছে। আজকে মারাত্মক ভিড়। আমি ভেবেছিলাম হাওড়ায় হয়তো ভিড়টা কম হবে, তাই জন্য শিয়ালদার কাটোয়াটা ছেড়ে দিলাম, যে হাওড়া এসে একটু ভিড়টা অ্যাভয়েড করা যাবে, কিন্তু এখন দেখছি প্রচন্ড ভিড়। 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে, এখন সময় হচ্ছে 7:48, 8টার সময় ট্রেন ছাড়বে। আপনারা চাইলে এই অগ্রদ্বীপ কিন্তু শিয়ালদা থেকেও যেতে পারেন। শিয়ালদা থেকে যে কাটোয়া লোকালটা ছাড়ে 8টার 6 সকালবেলা, সেই ট্রেনে করে আপনারা যেতে পারেন। সময় নেবে 3 ঘন্টা 6 মিনিট, আর মোটামুটি দূরত্ব হচ্ছে 138 কিলোমিটার, আর মাঝখানে 35টা স্টেশন থামবে। তো যেহেতু 3 ঘন্টা 6 মিনিট লাগবে, একটু বেশি বলে আমরা হাওড়া থেকে যাচ্ছি আজকে অগ্রদ্বীপে, হাওড়া কাটোয়া লোকাল ধরে। ঠিক 8:11-তে আমাদের লোকাল ছেড়ে দিল 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আজকে ট্রেনে প্রচন্ড ভিড়, কিন্তু মারাত্মক ভিড় আজকে ট্রেনে, মানে একদম একটা ট্রেন, একটু নড়ার জায়গা নেই, কিভাবে নামবো ওটাই চিন্তা। আরো 7খানা স্টেশনের পর অগ্রদ্বীপ, আর আগে 2টো স্টেশনের আগে আমাদের আগে ট্রেনের গেটের সামনে চলে যেতে হবে, নাহলে নামা একটু মুশকিল আছে। ট্রেন অগ্রদ্বীপ স্টেশনে ঢুকছে, 40 মিনিট লেট। গাড়ি আমাদের যে প্ল্যাটফর্মে ঢুকছে 40 মিনিট লেট। এখন দেখি এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ওখান থেকে তারপর একটু হাঁটা পথে অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ডে যাব। টোটো করে তারপর গঙ্গার ঘাটে যেতে হবে, গঙ্গার ঘাট, তারপর ঘাট পেরিয়ে গঙ্গা পেরিয়ে তারপর হেঁটে মন্দিরে যাব। সব আপনাদের এক এক করে দেখাবো। আস্তে 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 সব খালি হয়ে যাবে। দেখুন লোকের ভিড়, দেখুন লোক ঠেলে ঠেলে নামছে। দাঁড়া অনেকক্ষণ দাঁড়াবে।
অনেকক্ষণ আজকে গাড়ি দাঁড়াবে। দাঁড়া ভাই, আগে নাবি। কি ভিড় দেখুন, লোকের ভিড় দেখুন। হ্যাঁ, মারাত্মক ভিড় আজকে। গতবারে আমি এসেছিলাম দ্বিতীয় দিনে কিন্তু অতটা ভিড় ছিল না। আজকে যেহেতু প্রথম দিনে এসেছি, প্রথম দিনের ভিড়টা দেখুন, লক্ষ লক্ষ মানুষের ভিড় আজকে। খুব ভালো লাগে ভিডিও দেখি, দেখেন। হ্যাঁ, আর ভিডিও দেখি আজকে এসেছি। আর বুড়ো মানুষের ভিডিও আর কি দেখবেন? না না, ভালো হয়। মানে গত বছর এসেছিলাম, অনেক চলেছে ভিডিওটা। হ্যাঁ, গত বছর আমি দেখে আজকে আপনি তো আপডেট দেননি, এটা আপনি পাবো। আপডেট মানে আমার একটা ঠিক ছিল না যে আসবো কি আসবো না। আমি তো ওয়েট করছি যে একটা ভিডিও পাবো বলে। আজকে অনেক মানুষের সঙ্গে কিন্তু আমার দেখা হবে, যেহেতু আমার চ্যানেলের দর্শকরাও আজকে আমার গত বছরের যে ভিডিও আছে সেই ভিডিওটা দেখে অনেক দর্শকরাই আজকে আসবেন। তো আশা করি আজকে অনেক মানুষের সঙ্গে আমার দেখা হবে। কম্পার্টমেন্ট থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে নামলাম, তারপর মানুষের ঢল দেখুন। এখান থেকে যে ফুটওভার ব্রিজ ক্রস করে আমি যে 1 নম্বর প্ল্যাটফর্মে যাব, তার জন্য আমাকে মোটামুটি 1 ঘন্টা হেঁটে যেতে হবে। এখন একবার ভিড়টা খালি আপনাদের দেখাচ্ছি। আর ওই সামনে হচ্ছে ফুটওভার ব্রিজ, ওই ফুটওভার ব্রিজ করে ক্রস করে আমাকে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। তারপর ওখান থেকে একটু হাঁটা পথে টোটো বা অটো স্ট্যান্ডে যেতে হবে। দেখুন ভিড়টা খালি দেখুন, যে মানুষের ভিড়টা একবার আপনাদের ভালো করে দেখাচ্ছি। এইটাই তো মেন। এখন একটাই ভয় লাগছে, ফুটওভার ব্রিজ এত মানুষের চাপে ভেঙে না পড়ে। এই একটা ব্যাপার। কেন এই দেখুন মানুষের ভিড় দেখুন কিরম পিলপিল করে। একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়, আপনাদের দেখাচ্ছি কত কষ্ট হচ্ছে একটা ভিডিও বানানোর জন্য। তাই জন্য ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই আমি একটা আশা করব লাইক, আপনারা লাইক দেবেন। কেননা লাইক যদি দেন তাহলে বুঝবো যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এই স্টেশন থেকে সোজা এসে মেন রাস্তায় এলাম। মেন রাস্তায় অনেক কাউন্টার হচ্ছে জলের। পূর্ব বর্ধমানের ক্ষুদ্র জনপদ অগ্রদ্বীপ। এই অঞ্চলটি গোপীনাথ এবং বৈষ্ণব সাধক গোবিন্দ ঘোষের জন্য খ্যাত। প্রত্যেক বছরের চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এখানে মেলা বসে। এই মেলাটি অগ্রদ্বীপের গোপীনাথের মেলা নামে পরিচিত। এই মেলার প্রাণকেন্দ্রে রয়েছেন সাধক গোবিন্দ ঘোষ এবং তার আরাধ্যা গোপীনাথ। স্থানীয় বাসিন্দা এবং গোপীনাথের সেবকরা জানান, এই মেলাকে কেন্দ্র করে অগ্রদ্বীপ এবং তার চারপাশের 2 থেকে 3 কিলোমিটার এলাকা প্রায় মিলন তীর্থের চেহারা নেয়। প্রতি বছর 10 থেকে 12 লক্ষ মানুষ এই মেলায় আসেন। 400 থেকে 500 আখড়া তৈরি হয় পুণ্যার্থীদের সেবা করার জন্য। দুটো জলের পাউচ নিয়ে নিলাম, যদি দরকার লাগে সামনে। এখানে লাইন দিয়ে টোটো, এখন এই লাইন দিয়ে টোটোরা এখান থেকে এখন ঘাটে যাবে। অনেকক্ষণ হাঁটার পর চলে এলাম স্ট্যান্ডের একদম শেষের দিকে, এখান থেকে সব খালি টোটো আসছে। একটা টোটোতে উঠে গেলাম, জানি না যেতে পারবো কিনা, দেখা যাক। এই দেখুন সামনে এই টোটোগুলো সব আসছে মানুষকে ছেড়ে দিয়ে। টোটোতে কিন্তু 3জন 6জন 7-8জন করে যাচ্ছে এক একটা টোটোতে, চিন্তা করে দেখুন। আর এই আমার এক সাবস্ক্রাইবার দাদা, আগেই আস্তে আস্তে একটু ফটোগ্রাফি করে নিয়েছি। এই দাদার কমেন্ট আমি করি, অনেক কমেন্ট আসে, আমার পুরো ভিডিও দেখে। আপনার নামটা একটু বলে দিন। আমার নাম অমিত আচার্য, আমি শিমুরালী, নদিয়া শিমুরালী আমার বাড়ি। হ্যাঁ, আমি দাদার প্রতিটা ব্লগ দেখি এবং আমি গত বছরে এখানকার ব্লগ আমি দেখেছি। তারপরে সকাল একবার ব্লগটা আরেকবার দেখলাম। আমিও ভাবছিলাম যে হয়তো দাদার সাথে দেখা হতে পারে। আমি গোপীনাথের কাছে কামনা করেছিলাম, তা তিনার আশীর্বাদে, তিনার কৃপাতে দাদার সাথে আমার স্টেশনে থেকে নেমে দেখা হয়ে গেছে। ধন্যবাদ। অবশেষে একটা টোটোতে আমরা জায়গা পেয়ে রওনা হয়ে গেলাম ঘাটের উদ্দেশ্যে। গঙ্গা ঘাটে এবার আমরা যাচ্ছি।
আচ্ছা, তোমাদের 10 টাকা করে ভাড়া এমনি, আর আজকের দিন বলে 15 টাকা, আর দুদিন হচ্ছে 15 টাকা। আচ্ছা, 15 টাকা, ঠিক আছে, ভালো। আমরা স্টেশনের সামনে থেকে হেঁটে মেন রাস্তায় এলাম, মেন রাস্তা থেকে টোটো ধরলাম, টোটো ধরে গঙ্গার ঘাটে এলাম। গঙ্গা ঘাটের অনেক আগে আমাদের নামিয়ে দিল, যেহেতু আজকে টোটো আর যেতে দিচ্ছে না, আমাদের নিল 15 টাকা করে আজকে, কিন্তু এমনি 10 টাকা। চলুন তাহলে এবার এগোনো যাক গঙ্গার ঘাটে। প্রচণ্ড ধুলো আর মানুষের ভিড়, তাই জন্য মাস্কটা পরে নিলাম। মারাত্মক ধুলো এখানে, ইট ভাটা তো, তাই জন্য ধুলোটা একটু বেশি। টোটো থেকে নেবে 5 মিনিট হেঁটে চলে এলাম গঙ্গার ঘাটে। এখানে এই মেলার 4 দিন বড় বড় ভেসেলে করে দর্শনার্থীদের নদী পারাপার করাবে। এই তো এসে গেছি 3 জন। আমরা লাস্ট উঠলাম, এবার বন্ধ করে দিচ্ছে। উঠে গেছি ভেসেলে। এটাই আমি বলছিলাম, নৌকার থেকে ভেসেলটা ভালো। গতবার ভেসেলে উঠেছিলাম। আমাদের ভেসেল চালু হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু টিকিট কাটেনি। টিকিট মনে হয় ওইখানে যাওয়ার পরে যখন আমরা বেরোবো তখন টিকিট নেবে। অধিকাংশ মেলাই কোনো না কোনো পুজো পার্বণকে ঘিরে অনুষ্ঠিত হয়। অগ্রদ্বীপের গোপীনাথের মেলা সে তালিকায় এক বিরল সংযোজন। এ মেলার আয়োজন শ্রী চৈতন্যর অন্যতম পার্ষদ গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ দিবস উপলক্ষে। আরও উল্লেখ্য, মানুষের বিশ্বাস দেবতা এখানে তার মানুষ পিতার শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করে, তাই এই মেলা গোবিন্দ ঘোষ ঠাকুরের শ্রাদ্ধ মেলা নামেও পরিচিত। এক সময় শ্রী চৈতন্য মহাপ্রভুর এক বিশ্বত সহচর পরবর্তীকালে বৈষয়িক আসক্তির জন্য শ্রী চৈতন্যদেবের দ্বারা পরিত্যাজ্য হয়ে অগ্রদ্বীপের গঙ্গার ধারে বসবাস করতে থাকেন। সন্ন্যাস ধর্ম পরিত্যাগ করে সংসার ধর্ম পালন করলেও গোপীনাথ বিগ্রহকে নিয়েই সাধন ভজন করতে থাকেন গোবিন্দ ঘোষ। তবে তার গৃহস্থ জীবনও সুখের হয়নি। অল্প দিনের মধ্যেই হারান স্ত্রী ও পুত্রকে। তাঁকে নিয়ে প্রচলিত লোকগাথা থেকে জানা যায় যে বৃদ্ধ বয়সে তিনি তার পরলৌকিক ক্রিয়া নিয়ে এমনই মুষড়ে পড়েন যে ভগবান স্বয়ং তার ভক্তের শ্রাদ্ধাদি সম্পন্ন করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হন। এই লোকগাথার মধ্যেই লুকিয়ে আছে অগ্রদ্বীপের গোপীনাথ মেলার জন্ম রহস্য। সেই হিসেবে এই মেলা প্রায় 500 বছরের পুরনো। 10 মিনিট লাগলো আমাদের এই নদী পার হতে। সব ঘাটই ভাঙনের মুখে পড়েছে। মারাত্মক গরম কিন্তু আজকে, খুব গরম লাগছে। কত করে টিকিট? টিকিট কত করে? 10 টাকা করে। টিকিট কত করে? আমি দিচ্ছি ভাই। টিকিট কত করে? 5 টাকা করে। 5 টাকা করে। 5 টাকা করে টিকিট নিল আমাদের। এই যে আমরা ভেসেলে করে এলাম, খুবই অল্প। নদী পেরিয়ে গোপীনাথ ধামে প্রবেশের আগে অনেক অস্থায়ী স্নানঘাট করা হয়েছে। অনেক ভক্ত এখানে প্রথমে গঙ্গার পবিত্র জলে স্নান করে নিজেকে শুদ্ধ করে নিচ্ছেন, তাদের আরাধ্যা দেবতা গোপীনাথকে পুজো নিবেদন করবেন বলে। কি আপনারা স্নান হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, স্নান করে তারপর যাবেন মন্দিরে? হ্যাঁ। অনেক সাধু সন্তরা এখানে অপেক্ষা করছে গোপীনাথ ধামে যাওয়ার জন্য। সামনে মহিলারা স্নান করছেন, তাই আপনাদের স্নানঘাটটা আর দেখাতে পারলাম না। কোথা থেকে এসছো? রানাঘাট থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কতদিন থাকবে এখানে? 4 দিন।
আমরা অবশেষে চলে এসেছি গোপীনাথ ধামের প্রবেশদ্বারের একদম সামনে। প্রবেশের মুখে একটা তোরণ, তার একপাশে একটি জরাজীর্ণ বোর্ড, তাতে লেখা আছে শ্রী শ্রী গোপীনাথ ধাম পূর্ব বর্ধমান। তোরণের পর থেকে গোপীনাথের মেলা শুরু হয়ে গেল। মেলা প্রাঙ্গণে অসংখ্য প্রাচীন বটবৃক্ষ, যা বলে দিচ্ছে আমরা এক অতি প্রাচীন স্থানে চলে এসেছি। চারিধারে নানান জায়গা থেকে আসা বৈষ্ণব ভক্তরা আখড়া খুলেই 4 দিন গোপীনাথের মেলায় নাম সংকীর্তন করবেন ও গোপীনাথের মেলায় আসা দর্শনার্থীদের তাদের সামর্থ্য অনুযায়ী প্রসাদ বিতরণ করবেন। রীতিমতো মেলা বসে গেছে, দেখুন কাঠের আসবাবপত্র। কি আজ থেকে শুরু হয়েছে? জয় মহাপ্রভু হরে কৃষ্ণ, জয় 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 জয়। হ্যালো, হরে কৃষ্ণ। কত করে? 25 টাকা। এখন আর হাত পাখা কিছু দেখতে পাওয়া যায় না, 25 টাকা দাম। জয় 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 জয়। চিড়ে চিড়ে মুড়ি, আচ্ছা মুরগি, আর তার সঙ্গে দই। আচ্ছা, আমরা চলে এসেছি গোপীনাথ ধামের দোল মন্দিরে। দোল মন্দিরের ঠিক উল্টো দিকে অঞ্জলি মিষ্টান্ন ভাণ্ডার, তার ঠিক ওপরে প্রসাদ কক্ষ। এইখানে নিত্য গোপীনাথ মন্দিরের ভোগ প্রসাদ বিতরণ হয়। প্রসাদের মূল্য 85 টাকা। দাদা এমনি দিন এলে প্রসাদ এখানেই পাওয়া যাবে তো? আর কুপনটা কোথা থেকে পাওয়া যাবে? কুপনটা এখান থেকে কীরকম পড়বে? কুপনের কত দাম? কুপনের 85 টাকা। কটার ভেতর আসতে হবে? 12টার ভেতর এলেই হবে তো? সামনে সুসজ্জিত দোল মন্দির। এই মেলার চতুর্থ দিনে গোপীনাথ ও রাধারানীর বিগ্রহ এই দোল মন্দিরে আনা হবে দোল উৎসব পালন করার জন্য। প্রতি বছর শ্রাবণ মাস থেকে অগ্রহায়ণ 6 মাস শ্রী গোপীনাথ রাধারানীর সাথে এই দোল মন্দিরে থাকেন। দোল মন্দিরের পাশেই অপূর্ব সাজে সজ্জিত দোলমঞ্চ।
এবার আমরা গোপীনাথজির মূল মন্দিরে যাব। মূল মন্দিরে গিয়ে আপনাদের দর্শন করানোর চেষ্টা করব, কেননা এখানে সবাই বলছে ভিডিওগ্রাফি করতে দিচ্ছে না, কেন এত ভিড় এখানে। তবু আমি চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের দেখানোর। আমরা এবার চলে এসেছি মূল মন্দিরের সামনে। বিশাল ভক্তদের সমাগম। মূল মন্দিরের গর্ভগৃহে গোপীনাথ রাধারানীর অপূর্ব যুগল মূর্তি বিরাজ করছেন। ভগবান গোপীনাথ আমার সাথ দিয়েছেন বলে আমি অদ্ভুতভাবে ভিড়ের মধ্যে দিয়ে লড়াই করতে করতে মূল মন্দিরে প্রবেশ করে গেলাম। 1515 খ্রিস্টাব্দের ফাল্গুনে অগ্রদ্বীপে ভক্ত গোবিন্দ ঘোষের কাছে এসেছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্য। এখানে মহাপ্রভু একটি কৃষ্ণের বিগ্রহ তৈরি করিয়ে প্রতিষ্ঠা করে দেন, তার নাম দেন গোপীনাথ। এই গোপীনাথের সেবার ভার গোবিন্দ ঘোষের হাতে দিয়ে তিনি নীলাচলে চলে যান। অনেকে মনে করেন 1588 খ্রিস্টাব্দের চৈত্রের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে মারা গিয়েছিলেন শ্রী চৈতন্যের একনিষ্ঠ ভক্ত এবং তার অষ্টপার্শ্বদের অন্যতম গোবিন্দ ঘোষ। তিনি ছিলেন গোপীনাথের সেবক। সেই তিথিতে স্মরণ রাখতে প্রত্যেক বছর এই তিথিতে অনুষ্ঠিত হয় গোবিন্দ ঘোষের পরলৌকিক বা চিরে মহোৎসব। স্বয়ং গোপীনাথ 1 মাস ধরে হবিষ্যান্ন গ্রহণ করে ও সাধ্যকালীন কাছা ধারণ করেন। গোবিন্দ ঘোষের পরলৌকিক ক্রিয়ার পিণ্ডদানের জন্যেই এই আয়োজন। কেন এমন প্রথা? জনশ্রুতি আছে, শিশুপুত্রের মৃত্যুর পরে শোকে পাগলের মতো অবস্থা হয়ে গেছিল গোবিন্দ ঘোষের। সেই সময় গোপীনাথ তাকে স্বপ্নে দেখা দেন। তিনি পুত্র হিসেবে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করবেন বলে তাকে আশ্বাস দেন। সেই কথা মেনে গোবিন্দ ঘোষের মৃত্যুর পর তার শ্রাদ্ধ করেন গোপীনাথ। অনেকে বলেন একমাত্র এখানেই নাকি ভগবান ভক্তের শ্রাদ্ধ করেন। সেই প্রথা এখনও হয়ে চলেছে গত 500 বছর ধরে। অনেক কষ্ট করে কিন্তু দর্শন করেছি, আপনাদের জন্য কিছুটা ছবি তোলার চেষ্টা করেছি। জানি না কতটা তুলতে পেরেছি, তবুও চেষ্টা করেছি অনেকটা তোলার, আপনাদের দেখাবো। চলুন। সুন্দরভাবে আপনাদের আশীর্বাদে ভগবান গোপীনাথের দর্শন করে মূল মন্দির থেকে লড়াই করতে করতে বেরিয়ে এলাম। মূল মন্দিরের পাশে প্রাচীন নিম গাছ, যার তলায় দর্শনার্থীরা বসে বিশ্রাম নিচ্ছেন। নিম গাছের পাশেই শ্রী গোবিন্দ ঘোষের সমাধি মন্দির। হাজার হাজার ভক্তরা এই গরমে দাঁড়িয়ে আছেন এই সমাধি মন্দিরে তাদের পুজো নিবেদন করবেন বলে। বহু ভক্ত তাদের মনস্কামনা পূরণ হয় দণ্ডি খাটছেন। যত বেলা বাড়ছে ভক্তদের ভিড় ততই বেড়ে চলেছে। মূল মন্দিরে পুজো দেওয়ার লাইন প্রায় 1 মাইল ছাড়িয়ে গেছে। মূল মন্দির আর দোল মন্দিরের মাঝে একটি সুন্দর হরিমণ্ডপ। মেলায় কাঠের নানান পুতুল দেখার সুযোগ হলো। এরকম দাম এই ঢোলগুলো 500 বাজানো যায়?
দোল মন্দিরের সামনে মোদক মিষ্টান্ন ভাণ্ডারের অগ্রদ্বীপের নানান ধরনের ল্যাংচা দেখলাম। 5 টাকা থেকে শুরু, 500 টাকা অবধি। আর এটা হচ্ছে 20। বাহ বাহ। আর এটা 50। আর এটা 100। টিভি চ্যানেল না দাদা, আমার চ্যানেল বলছি 200। আর এইটা হচ্ছে আপনার 500। আর দোকানের নামটা কি? মদক মিষ্টান্ন ভাণ্ডার। আপনার মদন মিষ্টান্ন ভান্ডার। মদক মিষ্টান্ন। মদক মিষ্টান্ন ভান্ডার। আচ্ছা, এটা কি সারা বছরই খোলা থাকে আপনার? হ্যাঁ, আমার 12 মাসের দোকান। কিন্তু বিক্রিতে আপনার মোটামুটি এই 4 দিনটা অনেক বেশি হয় না? হ্যাঁ, তা তো মেলা হ্যাঁ, পারবো তো হবেই। আচ্ছা, এটা তো স্বাভাবিক জিনিস, মেলা পারবো লোকজনও বেশি। আপনাদের এক ঝলক মেলা প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখিয়ে দিই। তোমাদের কখন থেকে শুরু হবে? বিকেল থেকে। কতদিন থাকবে তোমরা? 4 দিন। একদম লাস্টে সেই দোল উৎসব হয়ে শেষ হয়ে যাবে। হঠাৎ একটি আগ্রায় সুন্দর হরিনাম সংকীর্তন শুনতে পেলাম, তাই দাঁড়িয়ে পড়লাম দেখার জন্য। প্রচণ্ড খিদে পেয়েছে, তাই বাড়ি ফেরার পথে একটি আখড়া খুঁজছিলাম যেখানে একটু অন্নপ্রসাদ গ্রহণ করা যাবে। অবশেষে ভক্ত অরুণ দাসের মা মিলন আখড়ায় বসে গেলাম একটু অন্নপ্রসাদ গ্রহণ করব বলে। আখড়াতে এইভাবেই বসে কিন্তু খাওয়ার একটা আলাদা আনন্দ। আচ্ছা আচ্ছা। বিকেল হতে চলেছে, ক্লান্ত হয়ে গেছি, এবার বাড়ির অভিমুখে রওনা হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার চ্যানেলের মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির দেখার সুযোগ পাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলে গিয়ে অনেক ভিডিও আছে, সেগুলো আপনারা দেখুন এবং সেগুলো দেখে আপনাদের মতামত জানিয়ে
আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেল জার্নি উইথ ছোটনের মাধ্যমে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করলাম।